ওয়েলকাম টু স্টোরি টেলিং উইথ ইয়াশিকা। গল্পটিকে সঠিকভাবে উপভোগ করতে ইয়ারফোন ব্যবহার করুন। এই গল্পের সব চরিত্র এবং ঘটনাবলী কাল্পনিক। জীবিত বা মৃত কোনো ব্যক্তির সাথে মিল থেকে থাকলে তা নিতান্তই কাকতালীয়। বিশেষ নিবেদন, মাই গার্লফ্রেন্ড ইজ এ এলিয়েন। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লাগে তাহলে গল্পটিতে একটি লাইক এবং কমেন্ট করে দেবেন। আর স্টোরি টেলিং উইথ ইয়াশিকাতে একটা সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করবেন। মাই গার্লফ্রেন্ড ইজ অ্যান এলিয়েন পর্ব 3। ফোনটা কাটার পরেই সে শুনতে পেল কেউ দরজায় বারবার নক করছে। সে বিরক্তির সাথে বলল, এতবার নক করার কি আছে, খুলছি তো নাকি। কথাটা শেষ করার আগে সে থমকে গিয়ে মুখে একটা নকল হাসি টেনে বলল, ও তুমি। উল্টো দিক থেকে পৃথা মেয়েটির দিকে তাকিয়ে হাসল। এদিকে সেই মেয়েটি ইতিমধ্যে হালকা নেশা হয়ে গিয়েছে। ঝাপসা চোখে সে এদিক ওদিক তাকাতে দেখতে পেল গিটারিস্ট মেয়েটি বেরিয়ে যাচ্ছে এবং তার সাথে আরেকটি মেয়েও রয়েছে। সেই দেখে মেয়েটিও তার পিছু নিল। ঠিক তখনই আরেকটি মেয়ে এগিয়ে এসে ওকে আটকে দিল এবং বলল, আগে আপনি আপনার বিলটা দিয়ে দিন, তবেই আপনি এখান থেকে যেতে পারবেন। এই বলে ওই মেয়েটিকে বিলটি দেখিয়ে বলল, আপনার টোটাল বিল হয়েছে 48,960 টাকা। সেই মেয়েটি নেশার ঘরে চোখ পিটপিট করতে করতে বলল, আপনি কি বলছেন, আমি কিছুই বুঝতে পারছি না। উত্তরে অন্য মেয়েটি বলল, আপনি 2টো রেড ওয়াইন অর্ডার করেছিলেন, যেটার দাম একটা 15,000 টাকা। এছাড়াও আপনি এখানে আসা প্রত্যেক মডেলের জন্য ড্রিঙ্কস অর্ডার করেছিলেন। সব মিলিয়ে বিল হয়েছে 48,960 টাকা। সব শুনে মেয়েটি টলতে টলতে অন্য মেয়েটির গায়ের উপর পড়ে গিয়ে বলল, আমার কাছে কোনো টাকা নেই। কথাটা বলেই ঘুমিয়ে পড়ল। অন্য মেয়েটি অবাক হয়ে ওর দিকে তাকায়। দেখতে দেখতে সকাল হয়ে গেল। দেখা গেল মেয়েটি তখনও বেঘরে ঘুমাচ্ছে এবং অন্য মেয়েটি ওর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে ভাবতে থাকে, এই মেয়েটি কার মেয়ে? এটা কি মিস রাধিকার মেয়ে? না, ওনার তো একটাই মেয়ে। ও, এটা তাহলে ওনার দ্বিতীয় পক্ষের মেয়ে। সে যার মেয়ে হোক না কেন, আমার কি। এর যে পরিমাণে এক রাতে টাকা উড়িয়েছে, মনে হচ্ছে কোনো কোটিপতিরই মেয়ে হবে। ওর ওই সব ভাবনার মাঝেই দেখা যায় ওই মেয়েটি ঘুম থেকে উঠে এদিক ওদিক তাকিয়ে বোঝার চেষ্টা করছে যে সে এই মুহূর্তে কোথায় আছে। তখনই অন্য মেয়েটি বলে উঠল, ম্যাম, আপনি উঠে পড়েছেন? আমি আপনার জন্য ব্রেকফাস্ট রেডি করে বসে আছি কখন থেকে। কথাটা শুনে ওই মেয়েটি চমকে ওঠে আর অবাক দৃষ্টিতে তাকিয়ে জিজ্ঞাসা করে, আপনি কে? আমি এটা কোথায় আছি? তখন উত্তর আসে, আমি এখানকার ওনার। আপনি আমাকে মিস লিলি বলতে পারেন। আপনার মনে নেই, কাল রাতে আপনি এখানে পার্টি করেছিলেন। তারপর অনেক রাত হয়ে গিয়েছিল বলে আমি আপনাকে এখানে নিয়ে এসেছি। আপনার তো দেখছি কিছুই মনে নেই। মিস লিলির কথায় মেয়েটি ওনাকে বলল, ধন্যবাদ পৃথিবীবাসী। তখন মিস লিলি হেসে উঠে বললেন, আপনি তো খুব মজা করেন। এবং মেয়েটি কিছু না বুঝেই হাসে। তখন মিস লিলি আবারও বলে ওঠেন, আচ্ছা মিস, আপনি নিশ্চয়ই অনেক রিচ ফ্যামিলি থেকে বিলং করেন। তখন মেয়েটি অবাক হয়ে জিজ্ঞাসা করে, কই না তো, কিন্তু কেন বলুন তো? তখন মিস লিলি আবারও হেসে উঠে বলে, অতটা মজা করবেন না। দেখুন আপনি কত দামি পোশাক পরে আছেন, আপনার গার্জেন নিশ্চয়ই অনেক রিচ হবে। তখন এই উত্তরে বলল, আমার মা বাবা নেই। মিস লিলি অবাক হয়ে প্রশ্ন করল, তবে কি তুমি অনাথ? তখন মেয়েটি উত্তরে বলল, আমি অনাথ না। আমাদের প্ল্যানেটে বাচ্চারা জিনিপুল থেকে জন্মায়। আমরা পৃথিবীর মতো লো লেভেল সেক্স রিপ্রোডাকশন প্রসেস ছেড়ে দিয়েছি। মেয়েটির কথায় মিস লিলি মনে মনে ভাবল, মেয়েটি কি পাগল? মনে হচ্ছে নিশ্চয়ই কোনো গন্ডগোল আছে। কথা ঘোরাতে মিস লিলি হেসে উঠে বললেন, আচ্ছা ছাড়ো এসব কথা, আপনি বলুন আপনার নামটা কি? মেয়েটি উত্তরে বলল, গিলিসিকা কুইসিকো লাক্কা লাক্কা নাম্বার 7।
নামটা শোনার সাথে সাথে মিস লিলি হতভম্বের মতো ওর দিকে তাকিয়ে রইল। কিছুক্ষণ চুপ থেকে একটু রাগী কণ্ঠে বলে উঠল, আমাকে কি পাগল ভেবেছ? উত্তরে মেয়েটি বলল, নামটা একটু বেশি বড় হয়ে গেল না? আমাকে অনন্যা বলেও ডাকতে পারেন। আমাকে এত সাহায্য করার জন্য অনেক ধন্যবাদ পৃথ্বীবাসী। এবার আমাকে যেতে হবে। এই বলে মেয়েটি দৌড়ে ঘর থেকে বেরিয়ে যেতে যায়। ঠিক তখনই পেছন থেকে মিস লিলি গম্ভীর কণ্ঠে বলে উঠলেন, দাঁড়াও, এখান থেকে এক পাও নড়বে না তুমি। অনন্যা থেমে গিয়ে খানিকটা ভয় পেয়ে মিস লিলির দিকে তাকালো। মিস লিলি অনন্যার দিকে এগিয়ে এসে বলল, কালকে রাতে তুমি এখানে পার্টি করেছিলে, মজা করেছিলে, নিজের জন্য এবং প্রতিটা মডেলের জন্য অর্ডার অবধি করেছিলে। তোমার কি কিছুই মনে নেই? তোমার জন্য এত ভাঙচুর হয়েছে, এখানে সবকিছু ক্লিনিং করিয়ে রিপেয়ার করিয়ে এখানে আমার বিল হয়েছে 2 লাখ টাকা। এবার টাকাটা বার করো। এই বলে উনি অনন্যার দিকে হাত বাড়িয়ে দিলেন। অনন্যা অবাক দৃষ্টিতে তাকিয়ে বলল, আমার কাছে তো টাকা নেই। উত্তরে মিস লিলি বিরক্তির স্বরে বললেন, কি এখন বলছো তোমার কাছে টাকা নেই? মিথ্যা কথা বলো না আমার কাছে। এত ভালো ড্রেস পরেছো, তোমার হাতে দামি ঘড়ি, আর তুমি বলছো কিন্তু টাকা নেই। উত্তরে নিজের হাতের ঘড়িটা খুলতে খুলতে বলল, এই ঘড়িটা আপনার পছন্দ? এই নিন, এটা তাহলে আপনি রেখে দিন। মিস লিলি অনন্যার হাত থেকে ঘড়িটা নিয়ে উল্টে পাল্টে দেখে বেশ খুশি হলেন, কিন্তু তবুও আবারও অনন্যাকে বললেন, শুধু ঘড়ি দিয়ে হবে না, আমার টাকাও চাই, টাকা বের করো। মিস লিলির কথায় অনন্যা হতাশ হয়ে দরজার দিকে এগিয়ে গেল। সেই দেখে মিস লিলি মেঝেতে বসে পড়ে কাঁদতে কাঁদতে বলল, আমি এই পার্টিটা কিসের জন্য রেখেছিলাম? থোড়ি না নিজের জন্য রেখেছিলাম। হে ভগবান, তুমি এটা আমার সাথে কি করলে? ও মডেলদের সাথে মজা করলো আর বিল আমি ভরলাম। আমার এত টাকা খরচ হয়ে গেল, এবার আমাকে এত টাকা এখন কে দেবে? আমি আর বাঁচতে চাই না, আমি মরতে চাই। মিস লিলিকে এইভাবে কাঁদতে দেখে অনন্যা ওনার কাছে এসে বলল, দেখুন, আপনি এসব বলবেন না, এরকম করে কাঁদবেন না। তখন মিস লিলি ওর দিকে তাকিয়ে বলল, কেন বলবো না আমি এসব? এখন আমাকে এতগুলো টাকা কে দেবে? কি করে আমি এতগুলো বিল ভরবো? তুমিও তো চলে যাচ্ছ আমায় ছেড়ে। অনন্যা খুব কাছ থেকে মিস লিলিকে খেয়াল করে মনে মনে ভাবল, ওনার চোখ থেকে জল পড়ছে, আর পৃথ্বীবাসীর চোখ থেকে জল পড়া মানে হচ্ছে দুঃখ। তারপর মিস লিলির উদ্দেশ্যে বলল, দেখুন, আপনি প্লিজ এরকম করে কাঁদবেন না। আপনি চান তো যে আমি আপনার সব টাকা মিটিয়ে দিই? আমি আপনার সব টাকা মিটিয়ে দেব, আপনি শুধু কাঁদবেন না। আপনি যা চান আমি তাই করব। কথাটা শোনার সাথে সাথে কান্না বন্ধ হয়ে গেল মিস লিলির, এবং উনি অনন্যাকে উৎসাহের সাথে বললেন, সত্যি? ওনার এমন পরিবর্তন দেখে অনন্যা অবাক দৃষ্টিতে ওনাকে দেখতে থাকে। এরপর মিস লিলি অনন্যাকে ডেলিভারি গার্লের লুকে সাজিয়ে দিলেন এবং ওর দিকে তাকিয়ে বললেন, ভালোই দেখতে লাগছে তোমায়। ফুড ডেলিভারির সব রুলস মনে আছে তো তোমার? উত্তরে অনন্যা বলল, আপনি একদম চিন্তা করবেন না, আমার মেমোরি খুব শার্প, আমি সব কাজটা ভালোভাবে শেষ করব। উত্তরে মিস লিলি অনন্যাকে বলল, তোমার মেমোরি এতই দুর্বল যে তুমি তোমার নামটাই ভুলে গেছো। মিস লিলির কথায় অনন্যা উত্তরে বলল, না না, আমার মনে আছে, গিলিসিকো। অনন্যাকে কথাটা শেষ করতে না দিয়ে মিস লিলি ওকে তাড়াহুড়ো করে থামিয়ে বলল, দয়া করে এরকম ইন্ট্রোডাকশন কাউকে দিও না, লোকে তোমাকে পাগল ভাববে। যেহেতু আমরা একসাথে কাজ করছি, তুমি আমার সারনেম ব্যবহার করতে পারো। আমার সারনেম বাসু, সো তুমি এটা ব্যবহার করতে পারো। বাসু? অনন্যা বাসু? বাহ বাহ, এটা আমার খুব পছন্দ হয়েছে। এরপর মিস লিলি অনন্যাকে বলল, দেখো, বন্ধুত্ব এবং প্রফেশন দুটো জিনিস আলাদা। আমি কিন্তু সবসময় প্রফেশনালি হ্যান্ডেল করি, কিন্তু তোমার ব্যাপারটা আলাদা। কথাটা শুনে অনন্যা মিস লিলির উদ্দেশ্যে বললেন, বাহ,
পৃথিবীতে ভালো মানুষও আছে তাহলে? কথাটা বলে অনন্যা মিস লিলিকে জড়িয়ে ধরতে যায়, কিন্তু মিস লিলি হাত দেখিয়ে ওকে থামিয়ে বললেন, আমি কিন্তু আদরে ভুলি না, যাও নিজের কাজে যাও। এইদিকে শ্রী গাড়ি করে ওর অ্যাসিস্ট্যান্টের সাথে যেতে যেতে হঠাৎ খেয়াল করলো সেদিনের সেই মেয়েটা আজকেও রাস্তার মাঝখান থেকে হঠাৎ উধাও হয়ে গেল। শ্রী সাথে সাথে পৃথার উদ্দেশ্যে বলল, আমি যেটা দেখলাম তুমিও কি সেটা দেখলে? পৃথা নিজের চশমাটা একটু এদিক ওদিক করে সামনের দিকে তাকিয়ে বলল, কই, আমি তো কিছু দেখলাম না। পৃথার উত্তরে শ্রী গাড়ির কাজটা তুলে নিয়ে চলে গেল। এদিকে অনন্যা জাদু বলে পৌঁছে গেল ডেলিভারির সেই লোকেশনে, কিন্তু সেখানে গার্ডরা ওকে আটকে দিল, আর গার্ডদের সাথে ওর তর্ক লেগে গেল। বাইরে চেঁচামেচির আওয়াজে দরজা খুলে বেরিয়ে এলো সেই গিটারিস্ট মেয়েটি। তাকে দেখার সাথে সাথে অনন্যা একেবারে চমকে গেল এবং মনে মনে ভাবল, এই তো সেই প্রিন্সেস। তখন সেই গিটারিস্ট মেয়েটি গার্ডদের উদ্দেশ্যে বলল, ওকে ছেড়ে দাও, ওকে আমি আসতে বলেছি খাবার নিয়ে। এরকম করতে থাকলে আমি কিন্তু দিভাইয়ের কাছে তোমাদের নামে কমপ্লেন করে দেব। কথাটা বলেই গিটারিস্ট মেয়েটি অনন্যার হাত ধরে ঘরের ভিতরে নিয়ে গিয়ে বলল, তুমি কিছু মনে করো না। এদিকে অনন্যা মুগ্ধ চোখে ওর দিকে তাকিয়ে বলল, তুমি রাতের চেয়ে দিনে বেশি সুন্দর। তখন ওই গিটারিস্ট মেয়েটা অনন্যার উদ্দেশ্যে বলল, তুমি আমাকে আগে দেখে নিয়েছো? কি অদ্ভুত ব্যাপার। হ্যালো, আমার নাম শ্রীতমা। কথাটা বলেই হাত বাড়িয়ে দিল অনন্যার দিকে। অনন্য হ্যান্ডশেক করে বলল, হাই, আমি অনন্যা। আজ থেকে আমরা তাহলে বন্ধু। আমার কাজ তোমার কাজ, আর তোমার কাজ আমার কাজ। শ্রীতমার কথায় অনন্যা অবাক হয়ে বলল, মানে? উত্তরে শ্রীতমা বলল, আমি গান করতে চাই, আর আমার দিভাই আমাকে এখানে আটকে রেখেছে, আর ও চায় আমি পেইন্টার হই। দিভাই বুঝতেই চায় না পেইন্টিং হয় মন থেকে, আর আমি গান ভালোবাসি। তাই আমি চাই আমি তোমার ড্রেস পরে বাইরে গিয়ে একটা কনসার্ট অ্যাটেন্ড করতে, আর তুমি আমার ড্রেস পরে এখানে থেকে যাও আমার জায়গায়। শ্রীতমার কথায় অনন্যা মিষ্টি এসে রাজি হয়ে যায়। এরপর শ্রীতমা অনন্যার ড্রেস পরে রেডি হয়ে বেরিয়ে যায় এবং শ্রীতমার ড্রেস পরে ঘরের মধ্যে থেকে যায় অনন্যা। শ্রীতমা বেরোতে গিয়ে দেখতে পায় ইতিমধ্যে ওর দিভাই সেখানে চলে এসেছে এবং তাকে দেখার সাথে সাথে কোনো ক্রমে লুকিয়ে সেখান থেকে পালিয়ে যায় শ্রীতমা। এরপর শ্রী এসে শ্রীতমার ঘরের দরজা খুলে ভেতরে আসে আর বলে, সামনে এখানে একটা এক্সিবিশনের ব্যবস্থা করা হয়েছে, তার জন্য তুমি তোমার ছবিগুলো রেডি রাখো। শ্রীয়ের কথা শুনে অনন্যা চমকে ওর দিকে ঘুরে তাকিয়ে অবাক হয়ে যায় এবং শ্রীও অনন্যাকে দেখে অবাক হয়ে অনন্যাকে জিজ্ঞাসা করে, আমাদের কি এর আগে কখনো দেখা হয়েছে? তখন অনন্যা উত্তরে বলে, তুমি আমার কাছে আসবে না, আমি তোমার মতো খারাপ মানুষ নই যে আর্টিস্টকে বন্দি করে রাখে। কিছুক্ষণ দুজন দুজনকে এক দৃষ্টিতে দেখতে থাকে, তারপর নিস্তব্ধতা ভেঙে শ্রী প্রশ্ন করে, শ্রীতমা কোথায়, আর তুমি এখানে কি করছো? উত্তরে অনন্যা বলে, আমি তোমায় কিছু বলবো না, তুমি আমার থেকে দূরে থাকো। কথাটা বলে পালিয়ে যেতে চায় অনন্যা, কিন্তু শ্রী ওকে দেয়ালের সাথে এক হাত দিয়ে চেপে ধরে এবং বলে, শুধু বলে দাও শ্রীতমা কোথায়। ঠিক তখনই গার্ডরা চলে আসে আর ওদের দুজনকে এরকম অবস্থা দেখে অপ্রস্তুতে পড়ে যায়। গার্ডদের দেখে শ্রী যখন অন্যমনস্ক হয়ে গেছিল, তখন অনন্যা একটা শোপিসকে ধাক্কা মেরে ফেলে পালিয়ে যায় সেখান থেকে এবং অনেক চেষ্টা করেও শ্রীয়ের লোকেরা ওকে ধরতে পারে না। তখন শ্রী ঘরের মধ্যে থেকে খুঁজে পায় রেস্টুরেন্টের বিল এবং সেটা পৃথাকে দিয়ে বলল, এর ব্যাপারে খোঁজ নাও। এদিকে নিজের সব অর্ডার ডেলিভারি করা কমপ্লিট করে অনন্যা ফিরে আসে সেই রেস্টুরেন্টে এবং এসে দেখতে পায় যে কেউ একজন সেই শ্রীতমার
পরে যাওয়া ড্রেসগুলো ফিরিয়ে দিয়ে গেছে এবং একটা কার্ড দিয়ে বলে গেছে সে রাতে রেস্টুরেন্টে অপেক্ষা করবে অনন্যার জন্য। এতে অনন্যা ভীষণ খুশি হয়ে যায়, এটা ভেবে যে শ্রীতমার সাথে আবার দেখা হবে। অনন্যা খুশি হয়ে আবার চলে যায় খাবার ডেলিভারি দিতে। দেখতে দেখতে রাত হয়ে যায় এবং ফিরে আসে রেস্টুরেন্টে। সে ঢুকে দেখে রেস্টুরেন্ট পুরো ফাঁকা, একটা টেবিলে বসে আছে শ্রী। অনন্যা তো শ্রীকে দেখে খুব অবাক হয়ে জিজ্ঞাসা করে বাকিরা সব কোথায়। শ্রী উত্তরে বলে আর কেউ নেই, শুধু আমি আছি। শ্রীয়ের কথাটা শুনে অনন্যা দরজা দিয়ে পালিয়ে যেতে যায়। ঠিক তখনই দরজা আটকে দাঁড়ায় মিস লিলি, আর উনি বলেন আমাদের সব থেকে ডিমান্ডিং কাস্টমার অপেক্ষা করছে তোমার জন্য, আর তুমি কিনা পালিয়ে যাচ্ছ। আজ তোমাকে ওভারটাইম করতে হবে, যাও ওনাকে সার্ভ করো। এরপর অনন্যা শ্রীয়ের কাছে গিয়েও জিজ্ঞাসা করে বলুন আপনার কি কি লাগবে। উত্তরে শ্রী বলে এই রেস্টুরেন্টের সবকটা ডিশ আমার লাগবে, যাও নিয়ে এসো। অনন্যা ঘুরে সেফকে ডাকতে থাকে, কিন্তু সেফ কোনো উত্তর দেয় না। তখন শ্রী বলে আমি সব সেফকে আজকের জন্য তাড়িয়ে দিয়েছি, আমি চাই আজকে তুমি আমার জন্য সব রান্না করো। যাও সব রান্না করে নিয়ে এসো জলদি। এরপর খাওয়া দাওয়া হয়ে গেলে তুমি নিয়ে যাবে আমায় শ্রীতমার কাছে। অনন্যা কিছুটা অবাক হয়ে উত্তর দেয় দেখুন এই সার্ভিসটা আমি আপনাকে দিতে পারবো না, কারণ আমি শুধু ফুড ডেলিভারি দিই, আমি রান্না করতে পারি না। উত্তরে শ্রী বলে তুমি কি চাও তোমার কাজটা চলে যাক? অনন্যা উত্তেজিত হয়ে বলে ওঠে না না আমি করছি, এই বলে কিচেনে চলে যায়। যেহেতু সেদিন পার্টিতে পড়ে যাওয়ার পর থেকে কুবরির কোনো জ্ঞান নেই, তাই কুবরির সাহায্য ছাড়াই অনন্যাকে একা একাই সব রান্না করতে হয়। আর ঠিক তখনই গ্যাসের আগুন দাউ দাউ করে জ্বলে ওঠে। সেটা দেখে শ্রী অনন্যার কাছে আসে আর নিজের গায়ের ব্লেজারটা খুলে অনন্যার গায়ে জড়িয়ে দিয়ে বলে তুমি কি সাবধানে কোনো কাজই করতে পারো না? এদিকে অনন্যা হাঁ করে তাকিয়ে থাকে শ্রীয়ের সেই শার্ট পরা বডির দিকে। অনন্যা শ্রীয়ের গলার নিচে হাত রেখে চোখ বন্ধ করে সেই দিন সেই মেয়েটিকে বাঁচানোর মুহূর্তের কথা মনে করতে থাকে আর ডিপ ব্রেথ নেয়, আর সাথে সাথে চোখ খুলে বলে তুমিই তো সেই। ওর কথা শুনে শ্রী ওর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। কিছু মুহূর্তের জন্য একে অপর দিকে তাকিয়ে থমকে যায় দুজন।